দেখুন, তোলাবাজির সমস্যাটা যে আছে এবং ভয়ঙ্কর চেহারায় আছে, এটা এ রাজ্যে কোনো গোপন তথ্য ছিল না। বরং আমি তো বলবো এটা নিয়ে ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকে অত্যন্ত সচেতন ছিল বিজেপির এ রাজ্যের শীর্ষ নেতৃত্ব। পালা বদলের পরেই আপনারা জানেন, প্রথম এবিপি আনন্দের স্টুডিওতে এসে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গত 11ই মে তোলাবাজি নিয়ে ঠিক কী বলেছিলেন, আসুন একবার দেখে নিই। শ্রমিক সিন্ডিকেট রাজ, এই যে তোলাবাজি সিন্ডিকেট রাজ, যেটার বিরুদ্ধে তোমরা প্রতিশ্রুতিপত্র নয় সর্বত্র ঘোষণা করেছো। তোমাকে বলছি, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। যেদিন আমরা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেলাম, পরের দিনই কিছু জায়গায় আমি শুনতে পেয়েছি, আমার কাছে খবর আছে, আমি নামগুলো বলছি না, কিছু প্রমোটারের অফিসে গিয়ে তালা মারা হলো। আচ্ছা। আর তাদের কিছু কিছু সাইট বন্ধ করে দেওয়া হলো। ঠিক যারা করলেন, যারা এটা করছে, কারা করছে আমি তো, আর আমার পতাকা হাতে নিয়ে করেছে, কিন্তু তাদের আমি চিনি, তারা কেউ বিজেপি নয়। একজন দুজন বিজেপি কর্মী তাদের সঙ্গে ছিল, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। ডেকে বলে দেওয়া হয়েছে যে এটা চলবে না, তাহলে বার করে দেবো পার্টি থেকে। এমনকি আমি একজন পার্টির প্রার্থীকে তাকে ডেকে বলেছি যে তোমার নামে অভিযোগ আসছে, তিনি জয়ী হতে পারেন, এটা আমরা চলতে দেব না। যারা যে নির্ভয়ে পশ্চিমবঙ্গে ব্যবসা করবে, যারা ছোট ছোট দোকানদার, দরিদ্র মানুষ আছে, ছোট গুমটি চালায়, একবার তারা টাকা দিয়ে বসে গেছে, তাদের দোকানে গিয়ে কিছু লোক শুনেছি বন্ধ করেছিল। এই আমাদের নিউ টাউন এলাকায় আমি পাঠিয়ে খুলেছি। কিন্তু কথা হলো দলের ব্যবস্থা নয়, পুলিশি ব্যবস্থা কোথায়? আরও পরিষ্কার করে বললে, রং না দেখে পুলিশি ব্যবস্থা কোথায়? অথচ দেখুন, এই তোলাবাজির ক্ষেত্রে যে ব্যবস্থা হচ্ছে না তা তো নয়। পালা বদলের পর জেলায় জেলায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল কাউন্সিলরদের সংখ্যা সেঞ্চুরি পার হয়ে গেছে। আর তোলাবাজ বিজেপির জন্য দিলীপ ঘোষ 6 মাস সময় দেবেন কেন? আদি বিজেপি হোক, তৃণমূল থেকে আসা বিজেপি হোক, কিংবা ভালো তৃণমূল হোক, গ্রেফতারির সংখ্যা তো এখনও শূন্য। তাহলে কি তৃণমূল থেকে বিজেপি শরণে গেলে তোলাবাজির 7 খুন মাফ? নজরুলদার কাছে আমার প্রশ্ন থাকবে, এই যদি পুলিশের ভূমিকা হয়, মানে তোলাবাজদেরও রাজনৈতিক রং বাছাবাছি করা হয়, তাহলে আরও কড়া আইন করে বা এই গুন্ডা দমন আইন করে লাভটা কী হবে নজরুলদা? দেখুন, আমাদের একজন প্যানেলিস্ট বললেন, বিজেপির একজন নেতাকে উদ্ধৃত করে বললেন যে আমরা ঘুষ খাই এটা বলছেন, কিন্তু দেখুন এই লোক আমার কাছে ঘুষ দিতে এসছে। আমি একমত না। দেখুন, আমি অনেক দিন আইপিএস অফিসারে কাজ করেছি, অনেক নেতাকেও দেখেছি, যারা ঘুষ দেয় তারা আগে খোঁজ নেয় এ ঘুষ খায় কিনা। যে ঘুষ খায় না তার কাছে কেউ ঘুষ নিয়ে যায় না। অতএব কোনো বিজেপি নেতার কাছে যদি কেউ ঘুষ নিয়ে আসে, আপনি দেখুন তার ইতিহাস আছে, তিনি ঘুষ খান, 1 নম্বর কথা। অতএব আমরাও যেন এরকম না করি যে কোনো নেতা বলে দিল আমার কাছে টাকা নিয়ে আসছে, আমি ঘুষ খাই না, কোনো মতে বিশ্বাস করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর, এই যে আপনারা এখনই সাক্ষাৎকার দেখাচ্ছিলেন, 0 টলারেন্স, এবং সঙ্গে সঙ্গে যারা দুর্নীতি করছে তাদেরকে আপনি জামায় আদর করছেন। এই দুটো কথা একসঙ্গে চলে না। এটা মনে রাখতে হবে যে ল্যান্ডস্লাইড ভিক্টরির কথা আপনি দেখাচ্ছেন, সেই ল্যান্ডস্লাইড ভিক্টরি এ রাজ্যের মানুষ এই জন্যে দেয়নি যে তৃণমূলের নেতারা যে তোলাবাজি করছিলেন, তারা যে কাটমানি কমিশন খাচ্ছিলেন, এখন তারা বিজেপির নেতা হয়ে একই কাজ করবে। অতএব এটা যদি করে, তাহলে তৃণমূলের যে অবস্থা হয়েছিল বিজেপি নেতাদের কিন্তু সেই অবস্থা হবে। এবার আসুন, আপনি রঙের কথা বলছেন, তো এই যে আপনি দিলীপবাবুর কথা দেখাচ্ছেন, শ্রমিকবাবুর কথা দেখছেন, এটাকে কিন্তু এই টুলু মণ্ডলদের থেকে আলাদা করে যদি দেখান তাহলে কিন্তু সুবিচার হবে না। এই যে টুলু মণ্ডলের আপনি 214 বললেন, আপনারা চ্যানেলে দেখেছেন 220 কোটি দেখিয়েছেন আপনারা। তাহলে বেড়েছে। আমি আজকেই দেখার কথা বলছি। তো এর মধ্যে কিন্তু এই যে প্রাসাদের মতো বাড়ি, কয়েকশো লরি, এগুলো ধরাই হয়নি। এই যে আপনি আরবানার ফ্ল্যাট বলছেন, বা কেউ কেউ বিদেশেও ফ্ল্যাটের কথা বলছেন, এগুলো কিছু ধরা নাই। ঠিক। তো এই জাতীয় লোকগুলো তো আছেন, এবং তাদের সঙ্গে তৃণমূলের নেতাদের যে যোগাযোগ ছিল, বিজেপির নেতাদের কারো যোগাযোগ নেই, এটা তো মানা যাবে না। এবং তারা বিজেপির নেতাদের তৃণমূলের নেতাদের মতো করতে চাইবেন না, এরকম ভাবার কোনো কারণ নেই। তারা করতে চাইবেন, এবং যাদের কাছে, এটা আপনি টুলু মণ্ডলদের কথা বলছেন, যে রাজনীতিবিদরা তারা নিজেদের সেখানে আসতে দেন।
আপনি প্রদীপ্ত কথা বলছিল, ঠিক আছে, প্রদীপ্ত যা বলছে পুরোটা ঠিক নয়, কিন্তু এটা তো ঠিক যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কাগজটা দেখিয়ে পুরোপুরি প্রদীপ্ত বললেন না, তিনি বলেছিলেন যে এই প্ল্যানটা ত্রুটিপূর্ণ। কেন ত্রুটিপূর্ণ আমি ভালো করে দেখেছি। দেখুন, কোনো একটা বাড়ি করতে গেলে তার আর্কিটেক্টের প্ল্যানিংয়ের সঙ্গে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের কত স্ট্রেংথ দিতে হবে, লোহা কত লাগবে, সিমেন্ট কত লাগবে, পাথরকুচি কত লাগবে, সেগুলো ক্যালকুলেশন দিতে হয়। সেই ক্যালকুলেশন ছিলই না। তো সেই ত্রুটিপূর্ণ প্ল্যান কর্পোরেশনের কারা অনুমোদন করলেন, আর তারা যদি করলেন তো তৎকালীন যে মেয়র ছিলেন ইনি কী করে সই করলেন? তিনি বিধানসভায় এটা বলার পর সেই মেয়র কী করে মুখ্যমন্ত্রীর এখন প্রশংসা করছেন আর বিধানসভায় বসে আছেন? আমি আর একটা উদাহরণ দেখছি, যেটা প্রদীপ্ত বলেছেন। একজনের নাম করে বলছেন, আমি কারো নাম নিচ্ছি না, যে 90টা বেআইনি নির্মাণ আছে। সে নেতা বললো 90 কেন, তার থেকে বেশি আছে। আপনারা একদম একদম দেখেছেন তো? 90 কি কলকাতা শহরেই তার তাহলে থেকে বেশি আছে। ওই 90-এর বেশি আছে, আমি ছেড়ে দিলাম, 90টা তো আছে, মুখ্যমন্ত্রীর কাছে তার রেকর্ড আছে। একটা বাড়িতে হাত পড়েছে তো আপনি মুখে বলবেন জিরো টলারেন্স, আর যারা অপরাধ করেছে তাদেরকে জামায়াদার করবেন। শুধু তাই নয়, তাকে পরামর্শ দেওয়া হয়েছে আপনি রেগুলারাইজ করে নিন, এটা প্রকাশ্যে প্রায়। তো তাহলে আরো অন্তত 50 জনের সামনে। তো তাহলে তো এই যেটা আপনি দেখছেন যে বিজেপি নেতাদের সামনে নোট, সেগুলো থাকবে। ওই বিজেপি নেতাদের বাড়িতে যে টাকা নিয়ে ঘুষ দিতে আসছে সেগুলো আসবে। এবং আমি বলছি যে পুলিশের রং বলছেন, পুলিশ রং বাঁচে কেন? এই টুলু মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে? মমতা ব্যানার্জি থাকা অবস্থায় পুলিশের ক্ষমতা ছিল? সেরকম মেরুদণ্ডওয়ালা পুলিশ আছে? অনুব্রত মণ্ডল, আমি অন্য লোকের কাছে ছেড়ে দিলাম, থানার একজন ভারপ্রাপ্ত অফিসারকে ফোন করে তার স্ত্রী এবং তার মাকে বলাৎকার করতে ইচ্ছা প্রকাশ করছেন। তো সেই যে ফোন থেকে ফোন করেছিলেন, পুলিশের লোকদের ক্ষমতা হয়েছে সেই ফোনটা সিজ করতে। তো এখনও যদি সেরকম অফিসারদেরই আপনি পদে রাখেন, তাহলে পুলিশ তো রং দেখবেই যে কোন নেতা আমাদের পুলিশ মন্ত্রীর কাছে, কোন নেতা আমাদের কোন মন্ত্রীর কাছে। তাদেরকে ধরবেন না, যারা তাদের কাছের নয় তাদেরকে ধরবে। পুলিশের, আমি বলছি পুলিশের আইপিএস অফিসারদের যদি মেরুদণ্ড সোজা থাকে, যদি সৎ সাহস থাকে, কেন বলছি সৎ সাহস থাকে? আমার সার্ভিস অনুসারে আমি এটা জীবনে করে দেখিয়েছি যে কোনো রাজনৈতিক নেতা বা আমার সিনিয়র অফিসার আমাকে বেআইনি কাজ করতে বলে না। বললে বলবো লিখিত দেন, যদি লিখিত দেন দায় তার হবে, যদি না দেন আমি কাজ করলে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। তাহলে এইটা কেন নিশ্চিত করা হচ্ছে না? দেখে সৎ অফিসারদের কেন ভালো পদে বসানো হচ্ছে না? টুলু মণ্ডলকে গ্রেপ্তার করতে এতদিন কেন লাগলো? টুলু মণ্ডল কী করেছে সেটা কি বিজেপির নেতারা জানতেন না? পুলিশের লোকেরা জানতেন না? এখনো গ্রেফতার হয়নি। গ্রেপ্তার হবে কি করে? তার সঙ্গে তো মমতা ব্যানার্জির যেমন যোগসাজশ ছিল, অভিষেক ব্যানার্জি যেমন যোগসাজশ ছিল, রাজ্যের যিনি ডিজি ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন, তাদেরও তো যোগসাজশ ছিল। কীভাবে ছিল? আপনি তো আজকে যে গ্রেপ্তার করেছেন, আপনারা তো নিজে বলছেন যে কার কাছে কত টাকা যেত। তাহলে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, যিনি এসপি ছিলেন, যিনি ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড লাইন রিফর্ম অফিসার ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না কেন? তো আপনি একজন টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্ত করবেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত করবেন না, আপনি ডিজির বিরুদ্ধে তদন্ত করবেন না, আপনি এসপির বিরুদ্ধে তদন্ত করবেন না, আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিরুদ্ধে তদন্ত করবে না। তো তাহলে কি হবে? আগে যা ছিল তাই হবে। এবং একটা মিনিট, একটা জিনিস একমত আমি নজরুলদার সাথে, সেটা হলো যারা মানে টাকা দেয় তারা কিন্তু সমস্ত রাজনৈতিক দলকেই সন্তুষ্ট রাখতে চায়। আমি দেখেছি ভীষণ ভালো সম্পর্ক রাখে এবং তাদের মানে বেআইনি কারবারটা রক্ষা করার জন্য তারা কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সাথে যোগসূত্র রাখে। এই ধরুন টুলু মণ্ডলের ইস্যুটাকে বলি, আমরা বারবার পুলিশের দিকে আঙুল তুলছি। আমাদের এই দেশে যে সমস্ত সংস্থাগুলো মানি লন্ডারিংয়ের কাজের দায়িত্ব, অর্থাৎ তাদের আটকানোর দায়িত্ব, মানি টেলারিং হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, টুলু মণ্ডল যখন 100-200 টাকা বা 240 টাকা ঋণ নিয়ে চলে, তার মানে বিপুল পরিমাণে টাকা, বেআইনি টাকা এদিক থেকে ওদিক হয়েছে। তাহলে আমার ইডি কী করেছিল?
আমার সিবিআই কি করেছিল, যাদেরকে তৈরি করা হয়েছে এর জন্য। আপনারা দেখাচ্ছেন যে সে 40 কোটি টাকা ট্যাক্স দিয়েছে, ভালো কথা, আরও বেশি দেখ, কিন্তু এই 40 কোটি টাকা ট্যাক্স দেওয়ার জন্য যত কোটি টাকা তিনি আয় দেখাচ্ছেন, সে আয়টা কিভাবে করেছেন? আমি এখান থেকে আমি প্রদীপ্ত আসবো, তার আগে দর্শকদের দেখাবো যে শুধু পুলিশ, ইডি অর্থাৎ রাজ্য বা কেন্দ্রের এজেন্সি নয়, এখন তো দেখা যাচ্ছে যে নাম বললেন না, আমি নাম করেও বলতে পারি যে জাভেদ খানের সম্পর্কে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী যা বললেন, আর তারপরের 3 মাস তার বিরুদ্ধে কোনো তদন্ত, কোনো ব্যবস্থা তো দূরের কথা, কোনো তদন্ত কি আদৌ হয়েছে? ধরুন এ বিষয়ে ক্লাসিক্যাল উদাহরণ হচ্ছে প্রকাশচিক বড়াইক। সুকান্তবাবু কি বলেছিলেন, আর তারপরে একেবারে সরাসরি 3.5 ঘন্টার মধ্যে বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ, এও তো হয়েছে এই রাজ্যে। সুতরাং সংশয়টা কিন্তু থেকেই যাচ্ছে। দেখুন পরের প্রতিবেদন। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে সবে মাত্র 3 মাস হয়েছে, তার মধ্যেই তোলাবাজি নিয়ে বারবার বার্তা দিতে হচ্ছে বর্তমান রাজ্য সভাপতি থেকে প্রাক্তন রাজ্য সভাপতিকে। কিন্তু প্রশ্ন উঠছে, শীর্ষ নেতৃত্ব নিচুতলাকে বারবার এই বার্তা দিলেও ওপরতলায় যাদের দলে নিচ্ছেন তাদের সবার রেকর্ড কি ক্লিন? বিজেপি ঘেঁষা বলে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই ঋতব্রত তৃণমূলপন্থী বিধায়কদের কারো বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে? তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বড়াইককে দলে নিয়ে রাজ্যসভার সাংসদ করেছে বিজেপি, কিন্তু অতীতে তাঁর বিরুদ্ধেই প্রকাশচিক গরু পাচারের মতো ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন বিজেপি নেতৃত্বের একাংশ। প্রকাশচিক বড়াইক হোক, এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। আলিপুরদুয়ারে যারা আছেন, আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশচিক বড়াইক হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মোনা হোক, সময় আসলে সবাই তদন্ত হবে, জেলে যাবে তারা। অথচ 9 জুলাই সেই প্রকাশচিক বড়াইককে দলে নেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যই। নানা মহলে প্রশ্ন উঠছে, প্রথমে অভিযোগ তুলে পরে অভিযুক্তকেই দলে নিয়ে রাজ্যসভায় পাঠানো বিজেপির এ কেমন নীতি? এখন এই তৃণমূল কংগ্রেসের থেকে যারা এই অপকর্মগুলো করেছে, তারা যদি ক্রমাগত রক্ষা কবচ পেতে থাকে, মানে রাজনৈতিক রক্ষা কবচ, মানে ধরুন জাভেদ খানের ছেলের নামে যে প্রপার্টি প্রকাশচিক বড়াইককে নিয়ে বলেছেন এবং অন্যান্য অনেককে, মানে তৃণমূল কংগ্রেসের নিয়ে নাম ধরে ধরে বলেছেন, বিধানসভায় সইটা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমের, কোনো তদন্ত নেই। কেন? আজকে মানুষ কিন্তু আশা করে আছে। তৃণমূল কংগ্রেসের যারা টেন্টেড, তারা কোথাও গিয়ে একটা বুঝে নিয়েছে যে হয় বিজেপিতে যাওয়া, না হলে বিজেপি করব বা ভালো তৃণমূল, এনসিপিআই, এগুলোতে গেলে আমার বিরুদ্ধে আর কোনো তদন্ত হবে না। বিধানসভা ভোটের পর খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একজনের নাম করে হুঁশিয়ারি দিতে শোনা গেছে, জাভেদ খান। चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा, 90 प्रॉपर्टी, ये लोग लूटा है, ये लूटने वाला। কিন্তু সেই জাভেদ খান কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলের নাম লেখানোর পর তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপির কাছাকাছি এলেই কি 7 খুন মাফ? মুখ্যমন্ত্রী যিনি ক্ষমতায় আসার আগে এবং পরে যার বিরুদ্ধে কথা বলেছিলেন, আজকে দেখা যাচ্ছে তিনি তার বিরুদ্ধে কথা বলছেন না। এই যে স্ববিরোধিতার জায়গা, এই জায়গাটার থেকেই কিন্তু রাজনীতিতে মানুষের কাছে যে আত্মবিশ্বাস বিজেপির প্রতি তৈরি হয়েছিল, সেই জায়গায় প্রশ্ন উঠবেই, এবং আগামী দিনে সেই প্রশ্ন নির্বাচনে ট্রান্সফার্ড হবে কিনা সেটাই মুহূর্তে বলা সম্ভব নয়। কিন্তু একটি সংগঠন ভিত্তিক দল হিসেবে বিজেপি যে এটা ভাবছে, সেটা তাদের নেতাদের কথায় বারবার উঠে আসছে। কাটমানি তোলাবাজির বিরুদ্ধে শুরুতেই কড়া ব্যবস্থা না নিলে পরিণতি ভয়ঙ্কর হয়। এখন তৃণমূলের হালই তার জলজ্যান্ত প্রমাণ। বর্তমান শাসক দল কি তার থেকে শিক্ষা নেবে? অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, শুধু রাজ্যের বিজেপি নেতারা নন, আপনাদের মনে থাকবে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এ রাজ্যে প্রচারে এসে বঙ্গভূমি একেবারে চষে ফেলছেন, তখন একটাও জনসভা ছিল না যেখানে তারা তৃণমূলের ভয়াবহ তোলাবাজির বিরুদ্ধে বলেননি। কটা উদাহরণ দেব। প্রথমে দেখুন, প্রত্যেকটা জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলতেন। दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को
खुली छूट मिली हुई है। आपको भी पता है कि यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी। ইনফ্যাক্ট এ রাজ্যের বিজেপির প্রচারের অন্যতম ইস্যু ছিল তৃণমূলের তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো তার প্রত্যেকটা ভাষণে বলতেন যে বিজেপি একবার ক্ষমতায় এলেই নাকি পুরো সিন্ডিকেট রাজ এবং তোলাবাজি গঙ্গার জলে বিসর্জন হয়ে যাবে। দেখুন, सीमेंट खरीदना है सिंडिकेट, बालू खरीदना है सिंडिकेट, पंखा खरीदना है सिंडिकेट। एक बार कमल के फूल पर बटन दबा दो, पूरे सिंडिकेट को उठाकर गंगा नदी में डालने का काम भारतीय जनता पार्टी करेगी। দেখুন, আসলে যে গঙ্গার জলে তোলাবাজির বিসর্জন হয়নি তার তো সব থেকে বড় প্রমাণ এখন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ বা অগ্নিমিত্রা পালের বয়ান। তবে এদের সবাইকে ছাড়িয়ে গেছেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আপনারা দেখলেন, তিনি বলছেন তৃণমূলের 15 বছরে তৃণমূল যা করেছে বিজেপির লোকেরা নাকি 2 মাসে তাদের ধরে ফেলেছে। বলছেন নেতারা সব কালেকশন মাস্টার হয়ে গেছে। ভাবতে পারেন। এখন কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার, বিশেষ করে গত 17ই জুলাই মেজিয়ার ওই শ্যাম স্টিলের অনুষ্ঠানে যা বলেছিলেন, সেই সতর্কবাণী একেবারে কোট আনকোট ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি শেষ পর্যন্ত কার্যকর হবে তো? কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? দেখব। কোনো গুন্ডাগর্দি চলবে না, নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই যে তোলাবাজি বঙ্গ সংস্কৃতির অঙ্গ হিসেবে রয়ে গেছে, কিন্তু এই সংস্কৃতি কি শেষ পর্যন্ত বদলাবে? সমীরাজ কি মনে করেন? দেখো, আমাদের সাধারণ মানুষদের না কতগুলো ভুল আছে, তোমারও আছে। কেন বলো তো? কিরকম? ইলেকশনের আগে নেতা নেত্রীরা যা বলেন আমরা সবটা বিশ্বাস করি। এটা একটা প্রচণ্ড দোষ। তুমি খেয়াল করে দেখবে, ইলেকশনের আগে আমরা সবাই ভেবেছিলাম সত্যি সত্যি এগুলো বন্ধ হয়ে যাবে। এখন নিজেরাই বলছেন এগুলো চলছে। তো আর তারপরে তো আরও অদ্ভুতভাবে, যেমন কুণালবাবু বললেন যে আগে নাকি 2-1টা তোলাবাজি হয়েছিল, তাদের এগেনস্ট অ্যাকশন আছে। আমার কথা হলো, আমি বলছি আমি পশ্চিমবঙ্গ সরকারের উপর আমি আশাবাদী, কারণ একটা নতুন সরকার, সবে 2 মাস 3 মাসও হয়নি এখনও কমপ্লিট। আমি আশাবাদী যে আমরা দেখবো 1-2 বছর দেখবো যে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা। কারণ উনি কতগুলো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পায়ন করার চেষ্টা করছেন, শ্রমিক নিজে চেষ্টা করছে, অন্তত মুখে বলছে এই তোলাবাজি, আগে যেটা স্বীকারও করতো না। সুতরাং এটাই তো সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ আমি বলছি যে তোলাবাজি থাকলে শিল্প আসবে না, বড় শিল্প তো আসবেই না। তৃণমূল আমলে ধরো 2012 সালের অক্টোবরে এক গুচ্ছ অভিযোগ তুলে, তোমার মনে থাকবে, হলদিয়া থেকে ওই পণ্য খালাস করতো ওরা, এবিজি, ওরা ছেড়ে গেল। কল্যাণী শিল্পাঞ্চলের একটা ইন্ডাস্ট্রি, জামুরিয়ার একটা ইন্ডাস্ট্রি, অন্ডালের একটা ইন্ডাস্ট্রি বারবার তোলাবাজির অভিযোগে হয় ইউনিট বন্ধ করে দিয়েছে, নয় রাজ্য ছেড়ে চলে গেছে। কী হয়েছে? ক্ষমতা তো পেয়ে গেছি। দেখো, যদি ওরা ওই ভুলগুলো না করতো তাহলে বিজেপি আসতো না। এখন বিজেপি কতদিন ধরে এই ভুলটা শোধরাতে পারবে নাকি আদৌ এটা কন্টিনিউ করবে আমরা জানি না। আমার কথা হলো যে এই প্রশাসনের কাছে আমার আবেদন যে আপনাদেরকে তোলাবাজ ধরতে হবে না, আপনারা খালি পুলিশদের আগে অ্যারেস্ট করুন। যারা যারা ডিসঅনেস্ট পুলিশ তাদেরকে অ্যারেস্ট করুন। তুমি বিশ্বাস করো যে এই ধরো টুলু মণ্ডলের বাড়িতে টাকা ছিল, পুলিশ জানতো না? এটাকে আমাদের বিশ্বাস করতে হবে? আমি বলছি আমাদের অঞ্চলে পাটুলিতে এমন একজন ওয়ান্টেড ক্রিমিনাল তৃণমূল আমলে, সে থানার সামনে বসে চা খেত, পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। তো এই যে একটা ব্যবস্থা চালু হয়েছে, যে কারণ পুলিশের একটা অংশ, আমি সবাইকে বলছি না নিশ্চয়ই, এই যে তারা যে এই সিন্ডিকেটের পার্টনার, তারা অ্যাকচুয়ালি সিন্ডিকেটের পার্টনার। তারা প্রয়োজনে তারা তুমি যদি অন্য পার্টির হও তোমাকে তুলে নিয়ে আসবে, প্রয়োজনে তারা প্রমোটারের লোককে তুলে নিয়ে আসবে, প্রয়োজনে তারা কোনো ছোট ইন্ডাস্ট্রির লোককে অ্যারেস্ট করে দেবে। কিন্তু আর তা কেন?
পার্টির নেতাদের মাধ্যমে যে টাকাটা আসবে সেখানে তাদের শেয়ার আছে। সুতরাং আমি মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে আমার অনুরোধ যে আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা খালি পুলিশকে শাস্তা করুন। পুলিশকে সঠিক করলে সবাই, কেন এতদিন অ্যারেস্ট হয়নি? ধরো 400 মতো কমপ্লেন হয়েছে। হ্যাঁ, স্বপন বলছে যে এত গিয়ে আরে ভাই, যে তোলাবাজরা তোলাবাজি করে তাদের এগেনস্টে থানায় বলতে গেলে যাওয়াটাও বিপদ। থানায় এক তো গেলে নেবে না, দ্বিতীয় কথা মানুষ সাহস পায় না। এই রিয়েলিটিটা তোমার জানতে হবে, তুমি জানো, কারণ তুমি কিছুদিন আগে বিরোধী পক্ষে ছিলে। সুতরাং এই যে একটা মানে সমিতদা, তোলাবাজ যদি পুলিশের সঙ্গে চা খায়, কোন সাধারণ মানুষের, যে ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, এমনকি বড় ব্যবসায়ীরাও সেটা হ্যাঁ, আমি আর দুটো লাইন বলবো। শ্রমিক আর মাননীয় শুভেন্দুবাবু ওনারা বলছেন যে আমরা এটাকে বন্ধ করব, আর দিলীপবাবু বলছেন যে না, এটা আমরা এমনি পারবো না। তো আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন? আগে কেন? ওই জন্য আমি প্রথমেই বললাম যে আমরা কোনো রাজনৈতিক নেতার বক্তব্যটাকে ধরে যদি আমরা এগোই ভোটের আগের কথা, তাহলে আমরা দুঃখ পাবো। কেন? যে সমস্ত নেতার এগেনস্টে আগে বিজেপি যারা কর্মী ছিলেন তারা বলতেন, আমি নাম করে বলছি, মাননীয় প্রাক্তন মেয়র জাভেদ খান, এদের আরো অনেক নাম। তুমি ভাবো তো কোন জাদু বলে যে তারা একটা অন্য পার্টি করে গেল, তৃণমূল পার্টিটাকে ইলোপ করে নিল? কোন জাদু বলে? এখানে যদি সরকারের যদি কোনো সহযোগিতা না থাকে, পুলিশের যদি সহযোগিতা না থাকে, কিভাবে এটা সম্ভব? এটা কখনোই হতে পারে না। দ্বিতীয় কথা, সেন্ট্রালে দেখো, আমি নিজে শুনেছি কাকলি ঘোষ দস্তিদার একবার বলছিলেন অগ্নিমিত্রা পালকে, আমি আগেও একদিন বলেছি, উনি তো ব্লাউজ বানানো। কাকলি ঘোষ দস্তিদারের আইডিয়া আছে যে একজন ফ্যাশন ডিজাইনার হতে গেলে কত পড়াশোনা করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তারপরে সে খ্যাতি পায়। সেই মহিলাকে তিনি এই কথাটা বলেছিলেন, তাকেই আবার নিচ্ছে এনসিপির নাম করে, তোমার নিয়ে নিচ্ছে আবার বিজেপিতে। তো এইটা যদি আমাদের দেখতে হয়, কিছুতেই আমরা বাঙালি শুধরাবো না, কিছুতেই শোধরানো সম্ভব না। আমি বারবার বলছি, শ্রমিক প্রথম থেকে বললো যে এইখানে একেবারে দরজা বন্ধ। কোথায় দরজা বন্ধ? দরজা জানালাই নেই, একদম পুরো খোলা মাঠ। যতজন অলরেডি চলে যাচ্ছে তো খোলা মাঠ। বেশ, এই অংশটা এই অনুষ্ঠানই আসবে। আমি সুমিতদাকে শুধু একটা কথা বলতে চাই, মুখ্যমন্ত্রী বলেছিলেন সিন্ডিকেট রাজ চলবে না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন সিন্ডিকেট রাজ চলবে না। তুমিও থাকো নাকতলা, আমাদের রামগড় অঞ্চলে, আমিও এক জায়গায় থাকি। যত বিল্ডিং হচ্ছে, একটা বিল্ডিং এ কেউ বলতে পারবে না যে গত 3 মাসে কোথাও সিন্ডিকেট আছে। নো সিন্ডিকেট। ফর ইওর ইনফরমেশন, আমি বলতে চাইছিলাম না কোন সিন্ডিকেট। এক সেকেন্ড বলতে হবে, আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম না, কারণ আমি ওই অঞ্চলে থাকি। তোমার ইনফরমেশনের জন্য বলে রাখি, তুমি একটু গিয়ে বিদ্যাসাগর 3 নম্বরে যাও, গিয়ে তুমি দেখো যে ওখানকার কোনো প্রমোটারকে কিভাবে রাত্রে থ্রেটেন করা হয়, কিভাবে সেটা তোমার মোবাইলে চলে আসে। এগুলো একটু খোঁজ নিও। এখন তুমি যদি সুখের নিদ্রা যাও যে আমি দেখবো না, তাহলে কিছু বলার নেই। মোবাইলে না, এখানে বলছি বিদ্যাসাগর বা কলোনিয়াল সব অঞ্চলগুলোতে যে ইল্লিগাল কনস্ট্রাকশন ধরে গিয়েছে প্ল্যান ছাড়া, তাদেরকে বলেছিল তোমরা কোনো বিল্ডিং করবে না। এটা যদি বলে খারাপ কি কথা? না, আমি বলছি আপনারা ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙবেন কিনা, আর যদি ভাঙেন সেটা একই সঙ্গে পোস্তা এবং পার্ক সার্কাস একসঙ্গে ভাঙবেন কিনা, আইন সবার জন্য এক হবে কিনা, প্রশ্ন তো এটাই। কিন্তু সিন্ডিকেট যদি এমন স্তরে পৌঁছায় যে যেখানে সরকারি হবে বালির দাম 3 গুণ বেড়ে যাচ্ছে, যে কাউকে, আমাকে বিশ্বাস করতে হবে না, যে কোনো প্রমোটারকে অন কল নাও, দিয়ে জিজ্ঞেস করো যে 4ঠা মের আগে বালির দাম কত ছিল, আজকে 3রা আগস্ট বালির দাম কত। আর কিছু করতে হবে না, তাহলেই বুঝবে। দাদা ট্যাক্সের কথা বলছিলেন না, ট্যাক্স রিলিফ কাকে বলে আমরা দেখিনি? নোটবন্দির সময় বলছে তুমি তোমার 50% ট্যাক্স দিয়ে দাও, তোমার সাদা টাকা কালো টাকা সাদা হয়ে যাবে। সরকারিভাবে তো কালো টাকাকে সাদা করার চেষ্টা করা হয়েছে এই দেশে, এবং এই দেশে এমন রাইট অফ সিস্টেম করা হয়েছে যে ব্যাংকের মাধ্যমে রাইট অফ যারা লোন নিয়েছে বড় বড় গোষ্ঠীকে, ওটা তো সিন্ডিকেট। প্রদীপ্তর মুশকিল হচ্ছে ও পড়ায় তো, আর আমরা রিয়েল স্টেট সেক্টরে অ্যাডভোকেট হিসেবে আমরা তাদেরকে বিভিন্ন কাজে মানে কাজ করি। স্টোন চিপস বালিতে যে পরিমাণ একটা গাড়িতে সাপ্লাই দেওয়ার কথা, ওখানে কেউ কথা বলতে পারবে না, বলবে ওখানে কত সিএফটি আছে, ও মাপ দিয়ে বললো এটা 400 আছে, ওকে 400 মানতে হবে, দিচ্ছে 200।
স্টোন চিপস দিচ্ছে 200, বলবে ওটা 350 আছে। এই যে দামের ওখানে কোত্থেকে কিভাবে ঠিক, পয়সাগুলো কিন্তু আমি বলছি এই সময়টা, এই চেহারাটা, এই ছবিটা কি পাল্টাবে? খুব পরিষ্কার প্রশ্ন আমাদের। তার কারণ এই রাজ্যে তোলাবাজির যে মাইলস্টোনগুলো গত 15 বছরে প্রতিষ্ঠিত হয়েছে, একবার তো মনে করিয়ে দিতে হবে। তার কারণ সেইখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এবং তার সাময়িক একেবারে শুরুর দিকে প্রাথমিকভাবে সেই চেষ্টার কিন্তু সাফল্য অন্তত বঙ্গবাসীর চোখে পড়ছে না, এটাও বলতে হবে। দেখুন, মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। তোলাবাজি নিয়ে দলের একাংশের উদ্দেশ্যে এই সতর্কবার্তা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, যার জেরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ক্ষমতায় আসার মাত্র 3 মাসের মধ্যেই দিলীপ ঘোষকে একথা মনে করিয়ে দিতে হচ্ছে কেন? তাহলে কি বিজেপির একাংশ ইতিমধ্যে তোলাবাজিতে জড়িয়ে পড়েছেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডে 1 থেকে কঠোর পদক্ষেপ নিয়েছে। যারা নিরপরাধ মানুষের টাকা লুট করেছে, সমস্ত ব্যাপারে সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার সরকারের কাজ করছে, পার্টি পার্টির কাজ করছে। যেটা আপনি বিচ্যুতি বলছেন, ফুল প্রুফ সিস্টেম বলে কিছু হয় না, তো সেটা যতটা কমানো যায় তার জন্য আমরা চেষ্টা করছি। পর্যবেক্ষকদের একাংশের মতে 15 বছরে তৃণমূল শাসনের পতনের নেপথ্যে যে বিষয়গুলি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে তার মধ্যে অন্যতম তোলাবাজি। ভুরি ভুরি অভিযোগ উঠেছে, কলকাতা লাগোয়া বিধাননগর পুরসভার বাগুইয়াটিতে তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট দিয়ে মেরে প্রমোটারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল সমরেশ চক্রবর্তী নামে এক তৃণমূল কাউন্সিলরের দলবলের বিরুদ্ধে। মাসের পর মাস কেটে গেলেও সেই কাউন্সিলরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দীর্ঘদিন ধরে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী আমার কাছে 50 লক্ষ টাকা ডিমান্ড করে, 30 থেকে 40 জন লোক পাঠিয়ে দিয়ে মেশিনের বাড় দিয়ে আমাকে মেরে ওখানে ফেলে দিয়েছে। বিধাননগরে একটি তোলাবাজির ঘটনা নিয়ে তো বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন বলে সূত্রের খবর। শেখ হাসিনার পরিচিত ওই ব্যক্তি অরুণাভ মুখোপাধ্যায় থাকতেন বিধাননগরে। সূত্রের খবর, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে অভিযোগ করেছিলেন অরুণাভ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন বাড়ির একটি অংশ সম্প্রসারণের কাজ শুরু করেছিলেন। তখন এলাকার তৃণমূল কাউন্সিলর তার কাছে বিপুল পরিমাণ টাকা দাবি করেন, না হলে কাজ বন্ধের হুমকি দেওয়া হয়। এরপর অনিন্দ্য চট্টোপাধ্যায় নামে সেই কাউন্সিলর গ্রেফতার হন। বছর 4 আগে যোধপুর পার্কের এই ক্যাফেতে বিজ্ঞাপন চেয়ে তোলাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। টাকা না দিলে ক্যাফেতে ভাঙচুর চালানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। প্রথম এসেছিল তখন 5-6 জন লোক শনিবার দিন ঢুকেছিল ওই কাউন্টারের সামনে। এই ব্রশিয়ারটা দেওয়া হয় এবং বলে যে মালিককে টাকা রাখতে বলবে, হ্যাঁ, দিয়ে মালিককে চেকটা রেডি রাখতে বলবে, না দিলে দেখেছিস তো কেমন ভাঙচুর করেছি। তৃণমূল জমানায় এই তোলাবাজি সিন্ডিকেট নিয়ে একাধিকবার কড়া বার্তা দিতে শোনা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। কিন্তু মুখে বার্তা দিলেও ধরপাকড়, পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ তখন দেখা যায়নি, যার ফল বিধানসভা ভোটে টের পেয়েছে তৃণমূল। তৃণমূলের 15 বছরে তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি রীতিনীতিতে পরিণত হয়ে গেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নেব, রাজধর্ম পালন করব ইত্যাদি বললেও কোনো ব্যবস্থা তিনি নেননি। যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে কিন্তু এর অবস্থা আগামী দিনে ভালো হবে না। ঠিক যে অবস্থা তৃণমূলের ক্ষেত্রে হয়েছে, বিজেপি যদি এই মুহূর্তে এই তোলাবাজিদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তাহলে কিন্তু আগামী দিনে অবস্থার অবনতি হবে। বিজেপিও কি এক অসুখে ভুগবে, নাকি অভিযোগ এলে সঙ্গে সঙ্গে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে? সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। দেখুন, সময় পাল্টায়, ডিমের অভিমুখও ঘুরে যায়। এই দুদিন আগে শ্রমিক ভট্টাচার্য নিজের দলকে সতর্ক করে দিয়েছিলেন, আর ঠিক তাই হলো শীতলকুচিতে। তৃণমূলের প্রধানের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে শীতলকুচিতে মণ্ডল সভাপতিকে ডিম ছুঁড়লেন বিজেপির কর্মীরাই। আমার শুধু মনে পড়ছিল, গত 2.5 মাস ধরে এই আশঙ্কাই তো দিনের পর দিন আমরা প্রকাশ করছিলাম এই অনুষ্ঠানে, প্রায় প্রতিদিন। দেখুন, 15ই জুন এই অনুষ্ঠানে ঠিক কী বলেছিলাম আপনারা জানেন। স্রোতের সম্পূর্ণ উল্টো দিকে দাঁড়িয়ে দিনের পর দিন আমরা বলছি যে এটা ডেমোক্রেসি, এটা ডিমোক্রেসি নয়। এই ডিম থেরাপি বন্ধ হোক। তার কারণ, রাজধানীতে আমরা দেখেছি একটা সময় আপের একটা গোষ্ঠী, তারা কংগ্রেস নেতাদের বা বিরোধী দলের নেতাদের কালি ছুঁড়ত। সেই কালিতে কলঙ্কিত হয়েছিল কেজরিওয়ালের মুখও।
সুতরাং আইন নিজের হাতে নেয়ার প্রবণতা মারাত্মক। কিন্তু এটা ঠিক যে বহু জায়গায় সত্যি সত্যি মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, 15 বছরের অত্যাচারের নিঃসন্দেহে সেইটার একটা বহিঃপ্রকাশ আছে, কিন্তু শাসক বলতে পারে না স্বতঃস্ফূর্ত জনরোষ আমরা কি করব। দেখুন, বিজেপি নেতারা মঞ্চের ওপর থেকে যা যা বলছেন সেটার বাস্তব রূপায়ণ কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক যেটা তোলাবাজির ক্ষেত্রে সতর্কীকরণে দেখছি, এই তথাকথিত ডিম থেরাপি রুখতেও সেই একই প্রবণতা দেখছি। সবটাই মুখে মারিতং জগতে হয়ে যাবে না তো? অর্থাৎ হিতোপদেশের বাণীর মতো সচেতন শাসক দলের নেতারা একদিক থেকে কড়া বার্তা দিয়ে যাবেন প্রকাশ্যে, অথচ তার বাস্তবায়ন দেখার সৌভাগ্য বঙ্গবাসীর হবে না। আমাদের ভয়টা সেইখানে। রবীন্দ্রনাথ দা কি বলেন? হ্যাঁ, মানে এটা আমরা সমস্ত বিষয়ে আলোচনা করে যেটা বুঝতে পারছি যে বিজেপির যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং যে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি এই 2.5-3 মাসের মধ্যে, তার মধ্যে একটা বিরাট ফারাক দেখা যাচ্ছে। এবং সেটা এই যে দ্বন্দ্বটা এমন একটা জায়গায় গেছে যে বিজেপি রাজনীতিতে একটা আভ্যন্তরীণ সংকট আসবার কথাও, যার জন্য জিতেন তিয়ারি যে কথাগুলো বলছেন। দেখুন, বস্তুতপক্ষে কাটমানির বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে জনরোষকে পুঁজি করে বিজেপি ক্ষমতায় এসছেন এবং তাদের মূল দিয়েই ছিল জিরো টলারেন্স, যেখানে ভরসা ইন, ভয় আউট হবে। কিন্তু সেই ব্যাপারটা কিন্তু একবারে চলে গেছে। মানে আমি একজন বাঁকুড়া জেলার উদ্যোগপতির সঙ্গে আলাপচারিতায় জেনেছি এখন কারখানা প্রতি মাসহারা ফিক্স করবার জন্য চেষ্টা করছে বিজেপির লোকেরা। এমএলএ জানেন না, যেখানে দিলীপ ঘোষ বলছেন মধুচক্রে মধু, নতুন তোলাবাজির মধুতে সবাই আকৃষ্ট হয়ে পড়ছে। এই শ্রমিক ভট্টাচার্য একবার হুঁশিয়ারি দিচ্ছেন, একবার বলছেন কড়া ব্যবস্থা নেব, কিছুই করে উঠতে পারছেন না। আসল ব্যাপারটা হচ্ছে, দেখুন এই যে ঘটনাটা ঘটছে তার একটা কারণ আছে। স্বপনবাবু বলছেন আপনারা পুলিশে যান। আচ্ছা, পুলিশের নজরুল সাহেবও বললেন পুলিশ কার? পুলিশ যে কোনো সরকারে বিজেপি সরকারের পুলিশ। তো বিজেপির এমএলএর বিরুদ্ধে পুলিশ কেস নেবে? আপনিও তো এক সময় ছিলেন। এটা সাহসী হবে না, কোনোদিন সাহস হবে না। আর যদি সেটা যদি তা না নেয় তাহলে এটা পুলিশ যদি নিয়েও থাকে সেই ব্যক্তির ওপর তার নিজের পাড়ায় তিনি ঢুকতে পারবেন কিনা সেটাও তো প্রশ্ন। এবং প্রশাসন নিজেও চাইছে। আপনি এটা দীর্ঘদিন প্রশাসনে থেকে বুঝেছেন যে পুলিশ প্রশাসন নেটওয়ার্কের, আমি ওনার সঙ্গে আলাপচারিতায় জেনেছি প্রশাসনকে শ্রমিক ভট্টাচার্য ফোন করে দিয়েছেন এবং শ্রমিক ভট্টাচার্য প্রশাসন ডেকে পাঠিয়ে তাকে বলছে আপনারা তো দিয়েছেন এক সময় তৃণমূলের সময়, কারণ তাদের তো এই নেটওয়ার্কটা চললে তাদের তো লাভ হওয়া অনেক বেশি লাভ হবে, সুতরাং তারা তো এই নেটওয়ার্কটা চালাতেই চাইবেন। তা একদিকে সরকারের এমএলএদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে চাইবেন না, আর নেটওয়ার্কটা চললে তাদের লাভ, তাহলে তারা করবে কেন? এবার আপনি দেখুন এই নেটওয়ার্কটা চলছে কেন? এই যে আমি বুঝলাম সংসদে নাই, ক্ষমতার জন্যে সংখ্যা দরকার, বিল পাস করাতে হবে, তারা নিলেন। এ তো বারবার করে আমরা দেখতে পাচ্ছি এনসিপিআই থ্রুতে 20 জনকে নিয়ে নিলেন, তার মধ্যেও যদি 3 জন আবার যান ইত্যাদি ইত্যাদি। এখানে 60 জনকে নেওয়ার কি ব্যাপার ছিল? এই যে 60 জনকে তারা নিলেন, এদের তো দরকার ছিল না। 208 জন যেখানে মেম্বার, তাদেরকে নিয়ে নিজেদের বিজেপি কর্মী, আমাকে ট্যাক্সিওয়ালা বলেছে স্যার এর জন্য দিয়েছিলাম ভোট এদেরকে। যে কাটমানি তোলাবাজি যারা করছে তারা করেছে, তাদেরকে আবার জামায়া ধরে গিয়ে বসিয়ে দিল। আমরা কোথায় যাব বলুন স্যার? তো বিজেপির কর্মীদের এই বিক্ষোভ, এই মানসিক ক্ষোভ, এগুলো তারা বুঝতে পারছে না, নেতারা বুঝতে পারছে না। আসলে এই ব্যাপারটাতে মানে একটা অর্থ ইজিক্যাল টু ক্ষমতা, ক্ষমতা ইজিক্যাল টু অর্থ, এটা হচ্ছে তৃণমূলের মডেল ছিল। সেই মডেলটা কিন্তু আবার আস্তে আস্তে মান্যতা পেতে শুরু করেছে, এইটা কিন্তু বুঝতে পারছেন এই শ্রমিক ভট্টাচার্যরা। এবং এই মডেল যদি, এই ক্ষয়িষ্ণু মডেল, তৃণমূলের যে মডেল যার উপর দাঁড়িয়ে এত ঘটনা ঘটলো, ক্ষমতা ইকুয়াল টু অর্থ, এইটা যদি মান্যতা পায় তাহলে 3টে বিজেপির সর্বনাশ হতে চলেছে এবং সেটা আমরা চোখের সামনে বসে বসে দেখব। প্রথম সর্বনাশ হচ্ছে এখনো বিরোধী দল থেকে শাসকে উত্তরিত হয়নি। শাসক 3 মাস হয়েছে, শাসক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি, এটা পরিষ্কার। প্রশাসনিক স্তরে পুলিশ এবং যারা আছে তারা এখনো তৃণমূলে যেরকমভাবে চলছিল, আপনি তো বললেনই পুলিশদের ব্যবস্থা, সমীরদা বললেন পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তো পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করে? তারা তো এখনো শাসকের সেই নিয়ন্ত্রণই কায়েম হয়নি। এবং
এটা যদি না করতে পারে, অর্থাৎ জিরো টলারেন্স এই প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত না করতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে আবার যে জিনিস, অর্থাৎ ওখানে উনি জিরো টলারেন্স বলবেন, এখানকার মানে বাস্তবে যে অ্যাডমিনিস্ট্রেটর তারা মানবেই না। দ্বিতীয়, দেখুন জনপ্রশাসনের ভিত্তি টলে যাচ্ছে। এই যে আমি ট্যাক্সিওয়ালার কথা বললাম, এরকম আমি তো 1, 2 জন 4 জন 5 জনের সঙ্গে মিশছি, আর কত লোক তাদের মধ্যে ক্ষোভ নিয়ে বসে আছেন, যারা প্রতি মুহূর্তে বুঝতে পারছেন তারা যাদের ভোট দিয়েছেন তারা ঠিক কাজ করছে না। এইটা যদি আসে সামনে, কর্পোরেশন ইলেকশন, মিউনিসিপ্যাল ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন এবং 31-এ অবশ্যই আমাদের বিধানসভা ইলেকশন হবে, ঠিক থাকতে পারবে তো বিজেপি? এবং লাস্ট, দীর্ঘমেয়াদী ঝুঁকি, অর্থাৎ এই যে জনভিত্তি, বিশ্বাসের ভিত্তি ঘুরে যাচ্ছে, এতে কিন্তু ডিমের অভিমুখও ঘুরে যাবে। এবং ডিমের অভিমুখ ঘুরে যাচ্ছে বলি এটা যে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগে যে ঘটনাটা তারা তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগটা করছিলেন, এখন বিজেপির লোকেরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে। সেই জায়গাটা একটা দীর্ঘমেয়াদী ঝুঁকি। বিজেপির মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, কলহ এটা বাড়বে এবং বিজেপি ক্রমশ তার জনভিত্তি একবারে এখন কথা হচ্ছে যে শর্ট টার্ম গেনের জন্য আমি লং টার্ম ক্ষতি করছি কিনা, কিন্তু এখানে অবশ্যই সর্বনাশ শব্দটা রবীন্দ্রনাথ দা ব্যবহার করলেন। আমি জানি না বিজেপির কি ব্যাখ্যা হবে, কিন্তু বিজেপি শাসিত বিহারে একটা উপনির্বাচন হলো, 3 দশকে এক দুর্ভেদ্য দুর্গ যে ছিল সেইখানে, যেখানে 50,000-এরও বেশি মার্জিনে বিজেপির নীতিন নবীন এর আগের বার জিতেছিলেন। জেনজি আন্দোলনের পর প্রথম ভোটে উপনির্বাচনে, আবার বলছি সর্বনাশ বিজেপি মানবে কিনা জানি না, কিন্তু অনেকেই মনে করছেন জেনজি আন্দোলনের পর প্রশান্ত কিশোর এই কেন্দ্রে, এই বাঁকিপুরে তার জয় এবং বিজেপি প্রার্থীর হার, এটা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, বিজেপি শাসিত বিহারে বিধানসভা উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেল বিজেপি। প্রথমবার ভোটে লড়াই জয়ী হলেন প্রশান্ত কিশোর। বিহারের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সত্য ছেড়ে যাওয়া বাঁকিপুর আসনে হেরে গেল বিজেপি। 31 বছর ধরে এই আসনে জিতেছে বিজেপি। পুনর্বিন্যাসের আগে ও পরে মিলিয়ে 5 বার এই আসন থেকে বিধায়ক হয়েছেন নীতিন নবীন। আগে এই আসনটি ছিল পাটনা পশ্চিম, সেই আসনে একবার জিতেছিলেন নীতিন নবীন। পুনর্বিন্যাসের পর বাঁকিপুর আসনে তিনি জেতেন 4 বার। বর্তমানে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি রাজ্যসভায় যাওয়ার পর খালি হয় বাঁকিপুর বিধানসভা আসন, আর সেই আসনে প্রথমবার ভোটে লড়েন একদা ভোটকুশলী, বর্তমানে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এর আগে তার দল বিহারে বিধানসভা ভোটে লড়ে শূন্য হাতে ফিরলেও তিনি নিজে প্রথমবার ভোটে লড়েই চমক দিলেন। 3 দশকের বিজেপির দুর্ভেদ্য গড় ভেঙে দিলেন প্রশান্ত কিশোর। তৃতীয় স্থানে ঠেলে দিলেন তেজস্বী যাদবের আরজেডিকে। অর্থাৎ প্রশান্ত কিশোরের এই জয় বিজেপি ও আরজেডি দুই দলের কাছেই অশনি সংকেত। बिहार आज देश का सबसे गरीब और पिछड़ा राज्य है, तो जिस मोदी जी को, जिस भाजपा को हम लोग वोट देते हैं, एनडीए को वोट देते हैं, क्या उनकी जिम्मेवारी सिर्फ गुजरात के प्रति है? गुजरात में 1 लाख करोड़ का बुलेट ट्रेन बने, हम लोग को उससे कोई दिक्कत नहीं है, लेकिन बिहार के बच्चों के लिए भी तो कुछ सोचा जाए। রাজধানী পাটনার বুকে বাঁকিপুর আসনে 1995 সাল থেকে জিতে আসছে বিজেপি। মূলত উচ্চবর্ণ ও উচ্চ মধ্যবিত্তের বসবাস এই বাঁকিপুরে, তাই যে বিহারে ধর্ম, জাতপাত, শ্রেণী আজও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেই বিহারের বাঁকিপুরে বরাবরই আধিপত্য ছিল বিজেপির। এবার তা ভেঙে চুরমার হয়ে গেল। বিহারে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল প্রথম কোনো ভোট। দেশজোড়া ছাত্র যুব আন্দোলনের রেশ পড়েছিল বিহারে, তারপর এটাই ছিল বিহারের প্রথম ভোট। আর সেই উপনির্বাচনেই হারল বিজেপি, জয়ী হলেন প্রশান্ত কিশোর। बांकीपुर के लोग हमारे किस कारण से हमें कम मत मिला और पूरी विस्तृत समीक्षा हम लोग करेंगे। 2025 সালে বিহার বিধানসভা নির্বাচনে এই বাঁকিপুর আসন থেকেই 51,936 ভোটের বিরাট ব্যবধানে জিতেছিলেন বিজেপির নীতিন নবীন। 1 বছরের ব্যবধানে এবার সেই আসনে প্রশান্ত কিশোর জিততেন 18,953 ভোটে। তৃতীয় স্থানে চলে গেল আরজেডি। বিজেপির সর্বভারতীয় সভাপতির ছেড়ে যাওয়া আসনে পরাজয়ের ফলে বড়সড় অস্বস্তিতে পড়লেও গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের দাতিয়া আসনে বিজেপিকে হারিয়ে গড় ধরে রেখেছে কংগ্রেস। গুজরাতের মঞ্জলপুর আসনটি ধরে রেখেছে বিজেপি, হারিয়েছে কংগ্রেসকে। এবিপি আনন্দ। বিশ্বনাথ, হ্যাঁ একটা মাত্র কেন্দ্র, হ্যাঁ উপনির্বাচন, কিন্তু রাজনৈতিকভাবে কতটা তাৎপর্য? ভীষণ গুরুত্বপূর্ণ 3টে কারণে। একটা হলো জেনজির আন্দোলনের পরে এটার ফলাফল, প্রথম ভোট এবং সেই ফলাফল। দ্বিতীয় যেটা, সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হওয়ার পরে এবং সম্রাট চৌধুরীর বিরুদ্ধে একের পর এক মানে আপনি জানেন যে অভিযোগ ছিল, জেলও কেটেছিলেন, কিন্তু মানে অমিত শাহ সরাসরি এই নির্বাচনে ধাক্কা খেলেন। কারণ কার্যত বৃহৎ সংখ্যক এমএলএর ভাবনার বিপরীতে গিয়ে শুধুমাত্র
অমিত শাহ সমীকরণে ছিল বলেই সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী করেছিলেন, ফলে সরাসরি অমিত শাহর কিন্তু ধাক্কা। তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই যে সে মানে বিজেপি নেতারা ধরে নিয়েছিল যে এটা জিতবো, মানে রবিশঙ্কর প্রসাদের মতন লোক কী ধরনের কথা বলেছিল জানেন, যে কুকুর বিড়াল যদি দাঁড়ায় এখানে তারাও জিতবে, এইটা তারা ব্যবহার করেছে। এবং আমি যে জায়গাটাকে আমি প্রশংসার সাথে বলবো যে মানুষের জীবনে যে ধৈর্য লাগে, প্রশান্ত কিশোর কিন্তু প্রমাণ করলেন, বারবার হেরেছেন গত 4 বছর, শূন্য থেকে ফিরে আসা, শূন্যতে না 4 বছর অলিগলিতে ঘুরেছেন, বারবার পরাজিত হয়েছেন। তারপরেও কিন্তু উনি বলেছেন যে আমি বিহারের জন্য সময় দিব, ধৈর্য দিব, এবং আমি এখানে জাতপাতের বাইরে গিয়ে একটা রাজনীতি আমি তৈরি করতে চাই। এবং জাতপাতের বাইরে গিয়ে আজকে বাকিরপুর মনে রাখবেন সেই কনস্টিটিউয়েন্সি, যেমন বিধাননগরে সবচেয়ে বেশি গ্র্যাজুয়েট, তেমনি বাকিরপুরের সবচেয়ে শিক্ষিত মানুষের এলাকা, যেখানে তিনি জাতপাতের বাইরে গিয়ে নির্বাচনে জয়ী হয়েছে। স্বপনদা, তো বাকিপুরের পরাজয় নিয়ে বলতে পারে অনেক কিছু, কিন্তু আমি একটা বলবো, এটা আমাদের কাছে একটা শিক্ষা, আমাদের হার বলবো না আমি, এটা আমাদের শিক্ষা যে ওভার কনফিডেন্স হলে কি হয় সেটা বোঝা যাচ্ছে। 7% মানুষ গতবার যা ভোট দিয়েছিল তার চেয়ে ভোট পার্সেন্ট 7% কমেছে। এই 7% মানুষকে আমরা ভোট কেন্দ্রে নিয়ে যেতে না পারাটা আমাদের ব্যর্থতা ছিল। আমরা হয়তো অতটা ভাবিনি যারা ভোট দেবে সব আমাদেরকে দেবে। এটা কোন আসনে 31 বছর যে আসনে আপনারা জিতেছেন, আপনাদের সর্বভারতীয় সভাপতির ছেড়ে যাওয়া আসন, মানে এই ফ্যাক্টরগুলো তো বিরাট। এটাই তো বলছি, এটা আমাদের কাছে একটা শিক্ষা নেবো এর থেকে। তারপর আমাদের যে ভুলগুলো হয়েছে সেগুলো আমরা সংশোধন করবো। আমাদের ক্যাডার বেসড পার্টি, আমরা এটা নিয়ে নয়। আমি রবীন্দ্র একটা প্রসঙ্গে আমি বলবো যে পুলিশ আমাদের এখানে সব অ্যাকশন নেয় না, পুলিশ আছে। আমি যাদবপুরে একটা ঘটনা শুধু আমি এখানে বলতে চাই। একজন লোক একটা বাড়িতে, আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট মণ্ডলের, সে একটা বাড়িতে জায়গা দখল নিয়ে একটু এগিয়ে নিয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে যাদবপুর থানাতে ফোন করলেন। যাদবপুর থানা ফোন করার পর আমরাও যাদবপুর থানাতে ফোন করে বলেছি আপনি এক্ষুনি যান, ওকে অ্যারেস্ট করুন। সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে এসছে। আমরা কোনো এই নজিরগুলো রাজ্য জুড়ে রাখুন, হ্যাঁ খুব রাজ্য জুড়ে রাখুন, এবং একটু বড়তে উঠুন, মন্ডল থেকে ওপরে। আমি বলে দিই, এক মিনিট, আমি বলে দিচ্ছি একটা কথা বলি। স্বপন ভাই, তোমরা কেন ফোন করবে পুলিশ স্টেশনে? কে আমরা? আমরা নয়, আমরা পুলিশকে বলছি। বললে ওরা প্রিয়াঙ্কা কেজরিওয়ালের বিরুদ্ধে কিছু হয়েছে নিশ্চয়ই, সকালবেলা ওরকম ব্যবস্থা করা হলো। আমরা সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরাও থানাতে ফোন করেছি। সমীরাই জিজ্ঞেস করছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় আনারুল কেন পুলিশ পাঠায়নি মতো শোনালো না? না না, আমরা আমাদের কাছে অভিযোগ এসছে, সঙ্গে সঙ্গে আমরা থানাকে বলছি। আমি একটা কথা বলবো, আমি বাকিপুরের প্রসঙ্গে আসি। বাকিপুরের আমি না, আমার মানে জ্ঞান তো মনে পড়ছে না, রাজ্যে শাসক দল এক, তার একটা সেই শাসক দলে এরকম একজন উপনির্বাচনে হেরে গেল, এটা মানে আমার জ্ঞান তো মনে পড়ছে না। তার মানে অর্গানাইজেশনাল একটা ডেফিসিয়েন্সি বিজেপির মধ্যে কিন্তু হচ্ছেই। এই অর্গানাইজেশনাল ডেফিসিয়েন্সি মানে ওইখানে যেটার কথা বিশ্বনাথ এক্ষুনি বললেন, যে ওই সম্রাট চৌধুরী এবং এই যে বিভিন্ন অভিযুক্ত এবং যুব সমাজের প্রবণতা এবং হতাশা, এটা ফ্যাক্টর হয়েছে কিনা আপনি নিঃসন্দেহে ভবিষ্যতে আসবে। আমি এইখানে একেবারে আরেকটা জায়গায় না এলে একেবারে আপনারা মানে সব থেকে গুরুত্বপূর্ণ হয়তো কালকের দিনের খবরটা মিস করে যাবেন, যে আগামীকাল দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক অথবা লাঞ্চ, আমি জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী বসছেন। পাশাপাশি আজকে একদিকে কুণাল ঘোষ বলছেন যে 6 জন সাংসদ আর 30 জন বিধায়ক নাকি কালীঘাট তৃণমূলে ফিরতে চাইছেন। পাল্টা কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন আরও 2-3 জন সাংসদ অপেক্ষায় আছেন যারা এই এনসিপিআইতে যোগ দিতে চাইছেন। বাস্তব কি শুধুমাত্র সময় বলবে। দেখুন, যে 20 জন সাংসদ নিয়ে যে একটা বিষয় রয়েছে, তারা অন্তত 6 জন তারা পুরোদস্তুর যোগাযোগ রেখে চলেছেন। এখানেও অন্তত মিনিমাম মানে 30+, 30-এর বেশি। আমি যে বললাম আরো 2-3 জন সাংসদ, প্রাক্তন যিনি সর্বভারতীয় সভাপতি, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি, তার সঙ্গে আলোচনা চলছে, তারাও তো আসার জন্য বলেছেন। নদীর এক পার ভাঙে অন্য পার গড়ে। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর তৃণমূল যত ভাঙছে, বিজেপি তত শক্তিশালী হচ্ছে। আর এরই মধ্যে তৃণমূলের 2 শিবির নানা রকমের পরস্পর বিরোধী দাবি করে চলেছে। কালীঘাট তৃণমূল দাবি করছে এনসিপিআই থেকে বিদ্রোহী তৃণমূল সাংসদদের অন্তত 6 জন তাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমি এটুকু বলতে পারি যে 20 জন সাংসদ নিয়ে যে একটা বিষয় রয়েছে, তার অন্তত
ছজন তারা কিন্তু আমাদের এই দিকের সঙ্গে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখে যারা করছেন তারা অন্তত ছজন তারা পুরোদস্তুর যোগাযোগ রেখে চলেছেন। উল্টো দিকে এনসিপিআই দাবি করছে কালীঘাট তৃণমূল থেকে আরো 2-3 জন সাংসদ তাদের দিকে আসতে চাইছেন। আমরা সব সময় কিন্তু 20 জন একসঙ্গে আছি এবং যে কথাটা পোস্টে আপনারা বলছেন আরো 2-1 জন সাংসদ তারাও আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগে আছেন। কোনো প্রবল চাপ নেই, স্বইচ্ছায় সবাই এসেছেন। কেননা এখানে যে বালি চুরি, মাটি চুরি, কয়লা চুরি, সোনা চুরি এগুলো তো কাগজে আসছে, এগুলো তো ডকুমেন্টেড অন্যায়। শুধু সাংসদ কেন, বিধায়কদের নিয়েও নানা দাবি করা হচ্ছে। বিধায়ক সংখ্যার নিরিখে কালীঘাট তৃণমূল এখন সংখ্যালঘু, ঋতব্রত তৃণমূল সংখ্যাগরিষ্ঠ। এই অবস্থায় নতুন দাবি করেছেন কুণাল ঘোষ। এখানেও অন্তত মিনিমাম 30+, 30-এর বেশি, এই সংখ্যাটা অনেক বেশি। কয়েকজন ফোন করছেন, যোগাযোগ থাকছে, আবার কয়েকজন দিদির সঙ্গে দেখা করে এসছেন। আর খালি ওনাকে বলার যে যা পড়ে টরে রয়েছে আর কি, যে বিধায়করা আছেন মানে পাবলিকলি আছেন, সেই বিধায়কদের একটু নজরদারির মধ্যে রাখার অনুরোধ করব। এসবের মধ্যেই মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী আসছেন, আগের সপ্তাহে আসার কথা ছিল, তখন উনি কাকলি এবং শতাব্দীকে এটা বলে দেন। কালকে মূলত প্রত্যেক সাংসদেরই এলাকায় নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে, অনেক এখনো বাড়ি ঢুকতে পারছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করে একটা কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মুখ্যমন্ত্রী মিটিং করতেই পারেন তাদের সঙ্গে, বিজেপির কোনো সর্বোচ্চ নেতাও মিটিং করতে পারেন। তবে তাদের উপর যে হিংসা হচ্ছে বা তাদের উপর যে আক্রমণ হচ্ছে সেটার দায়িত্ব বিজেপি নিতে পারবে না। তৃণমূল যদি তৃণমূলকে ডিম ছোঁড়ে, অতীতে তৃণমূলের আভ্যন্তরীণ রসায়নের কারণে যদি কেউ আক্রান্ত হয়ে যান, সেখানে শুভেন্দু অধিকারী কি করবে? শেষ পর্যন্ত কি এনসিপিআই বিজেপির সঙ্গে মিশে যেতে পারে? অর্থাৎ তৃণমূলের বিজয়ী সাংসদরা সরাসরি বিজেপিতে যোগ দিতে পারেন? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।